আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা পড়ব হচ্ছে ঘাসফড়িং এর রেচনতন্ত্রটা আমরা শুরু করব। তাহলে প্রথমে আমরা আসি যে ঘাসফড়িং এর রেচনতন্ত্র। তাহলে দেখো, রেচন জিনিসটা সম্পর্কে শব্দটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আছে যে ঘাসফড়িং এর রেচনতন্ত্র জানার আগে তোমাদের ক্লাস 10-এ পড়ছো যে রেচন জিনিসটা কি সেটা সম্পর্কে একটু জানাই দিই। সেটা হচ্ছে যে আমাদের শরীরে বিভিন্ন আমিষ জাতীয় খাদ্য যেমন আমরা গ্রহণ করি, ঘাসফড়িংও এরকম আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করে। তো দেখো, ঘাসফড়িং ওই যে আমিষ জাতীয় খাদ্য যখন বিপাক হবে তার শরীরে বিভিন্ন বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হবে আমিষ জাতীয় খাবারের, তখন কিছু নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সৃষ্টি হবে। তো ওই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে নিষ্কাশন করা, দেহ থেকে বের করার যে প্রক্রিয়াটা তাকে বলা হয় রেচন। আমি আবারও বলছি, দেখো, আমিষ জাতীয় খাদ্য বিপাকে সৃষ্ট নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নিষ্কাশনের প্রক্রিয়াকেই বলা হয় রেচন। এটা যদি আমি আরেকটা সংক্ষিপ্ত আকারে বলি, সেটা হচ্ছে ঘাসফড়িং যে আমিষ জাতীয় খাবারগুলো গ্রহণ করে এবং ওই আমিষগুলো যখন দেহের ভিতরে যাবে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হবে, মানে বিপাক হবে। বিপাক হলে কিছু নাইট্রোজেন গঠিত কিছু বর্জ্য তৈরি হবে। ওই আমিষ জাতীয় খাবার থেকে আমিষ জাতীয় খাদ্য বিপাকের কারণে কিছু নাইট্রোজেন গঠিত বর্জ্য সৃষ্টি হবে। তো ওই নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলো দেহ থেকে বের করার যে প্রক্রিয়াটা তাকে আমরা বলবো রেচন। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি যে আমিষ জাতীয় খাবার থেকে বিভিন্ন বিপাকের কারণে সৃষ্ট কিছু বর্জ্য, নাইট্রোজেন গঠিত বর্জ্য, সেই নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলাকে নিষ্কাশন করার প্রক্রিয়া, সেটা হচ্ছে রেচন। এখন কথা হচ্ছে যে ঘাসফড়িং এর রেচনতন্ত্রটা আমরা যদি বলি তাহলে কোন অঙ্গের মাধ্যমে এই নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলো বাইরে বের হয়। আমাদের দেহতে নাইট্রোজেন গঠিত বর্জ্য তৈরি হয়, যেগুলো আমরা বের করি হচ্ছে কি, আমরা বৃক্কের মাধ্যমে, মূত্রতলি এবং ইউরেটার মূত্রতলি, এগুলোর মাধ্যমে আমরা মূত্র ত্যাগ করি। ঠিক আছে? তাহলে আমাদের প্রধান রেচন অঙ্গটার নাম হচ্ছে বৃক্ক বা কিডনি। তাহলে এদের তো কিডনি বা বৃক্ক নাই। তাহলে এদের মধ্যে যে অঙ্গগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে বলি। এদের রেচন অঙ্গগুলো দুই রকমভাবে ভাগ করা যায়। তাহলে এই যে এদের শরীরের যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো তৈরি হচ্ছে সেইগুলো বের করার জন্য কিছু অঙ্গ আছে, সেগুলোকে আমরা বলবো রেচন অঙ্গ। তা দেখো, ভালো করে বুঝতে হবে রেচন জিনিসটা কি। রেচন মানে কি? প্রক্রিয়া। রেচন মানে কি? প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ায় একটা প্রক্রিয়া, রেচন একটা প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ায় নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলো বের হয়। আর রেচন অঙ্গটা কি? রেচন অঙ্গটা হচ্ছে যে অঙ্গের মাধ্যমে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বের হয়। আর রেচন পদার্থ কি? যে পদার্থগুলো বের হয়। তো দেখো, তিনটা জিনিস কিন্তু এক অর্থ না। দেখো, রেচন হচ্ছে যে প্রক্রিয়ায় আমি একটু লিখেই দেই, যে প্রক্রিয়ায় রেচন হচ্ছে একটা প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ায় নাইট্রোজেন গঠিত বর্জ্য, সংক্ষেপে লিখতেছি বর্জ্য, নিষ্কাশিত হয়, দেহ থেকে বের হয়। হ্যাঁ, নিষ্কাশিত হয়। আচ্ছা, তাহলে রেচন অঙ্গটা কি? যে অঙ্গটার মাধ্যমে বের হয়। রেচন অঙ্গটা হচ্ছে যে অঙ্গের সাহায্যে নাইট্রোজেন বর্জ্য নিষ্কাশিত হয়। ঠিক আছে? রেচন পদার্থগুলো কি? মানে যে পদার্থগুলো নিষ্কাশিত হয়, যে পদার্থগুলো মানে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো, যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়। তাহলে দেখো, এখানে তিনটা শব্দের কিন্তু এক অর্থ না। কিন্তু রেচন মানে হচ্ছে যে প্রক্রিয়াটার মাধ্যমে নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলো নিষ্কাশিত হচ্ছে। রেচন অঙ্গটা কি? যে অঙ্গটার সাহায্যে নাইট্রোজেন গঠিত বর্জ্য নিষ্কাশিত হচ্ছে। আর রেচন পদার্থ কোনগুলো? যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো দেহ থেকে নিষ্কাশিত হচ্ছে। তো আশা করি তোমরা এই জিনিসটা দেখলে বুঝতে পারবা। এখন প্রধান নাইট্রোজেন গঠিত প্রধান বর্জ্য পদার্থটা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন রকম আছে। এখানে তোমাদের বই যেটা বলছে প্রধান নাইট্রোজেন গঠিত প্রধান বর্জ্য পদার্থটা হচ্ছে ইউরিক অ্যাসিড। কি বলা হচ্ছে এখানে? ইউরিক অ্যাসিড বলা হচ্ছে। যে ওদের শরীরে প্রধান নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড।
ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। তারপর আমরা এখানে আসি, আমরা যেটা পড়বো, আমরা এখানে পড়বো যে আমাদের রেচন অঙ্গটা কি, আমরা কোন অঙ্গের মাধ্যমে মূত্রটা ত্যাগ করি, মানে বর্জ্যপাতগুলো ত্যাগ করি, বৃক্কের মাধ্যমে। প্রধান অঙ্গটা হচ্ছে বৃক্ক, কিন্তু ঘাসফড়িংয়ে কোনো বৃক্ক নাই। তাহলে এদের প্রধান রেচন অঙ্গটা কি হবে সেটা একটু বলি, সেটা তোমাদেরকে একটু বলি যে ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গের নাম একটু খেয়াল করো। ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ দেখো, প্রধান রেচন মানে ঘাসফড়িংয়ের রেচন অঙ্গগুলো কী কী একটু দেখো। ঘাসফড়িংয়ের রেচন অঙ্গ আমি যদি বলি, রেচন অঙ্গ এটাকে আমরা দুই ভাগে, ওদের রেচন অঙ্গটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, দুই ভাগে ভাগ করতে পারি। কিছু আছে প্রধান এবং কি প্রধান রেচন অঙ্গ, প্রধান রেচন অঙ্গ, প্রধান রেচন অঙ্গ এবং এবং অতিরিক্ত রেচন অঙ্গ, দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। অতিরিক্ত রেচন অঙ্গ, ঠিক আছে। এখন দেখো প্রধান রেচন অঙ্গের মধ্যে একটু খেয়াল করো, আমরা যদি প্রধান রেচন অঙ্গটার দিকে তাকাই, প্রধান রেচন অঙ্গ বলতে ওদের কি বুঝবো, ওদের হচ্ছে মালপিজিয়ান নালিকা। হ্যাঁ, তো এটা আমরা বলবো যে ওদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান বলে একটা নালিকা আছে, মালপিজিয়ান নালিকা, ঠিক আছে। আচ্ছা, তো সহকারী রেচন অঙ্গ হিসেবে কাজ করে কোনগুলো, মানে অতিরিক্ত কোনগুলো, অতিরিক্ত হচ্ছে একটা যদি আমরা বলি, একটা বলি যে ইউরেট কোষ, ইউরেট কোষ, ইউরেট কোষ, এটাকে আবার মেদপুঞ্জের কোষও বলা হয়, মেদপুঞ্জের কোষ, ইউরেট কোষ এবং কি মেদপুঞ্জের কোষ। তারপর আছে আমরা ইউরিকোস গ্রন্থি, ইউরিকোস গ্রন্থি, ইউরিকোস গ্রন্থি, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি। তারপর আমরা বলতে পারি যে নেফ্রোসাইট, নেফ্রোসাইট কোষ, হ্যাঁ, নেফ্রোসাইট, নেফ্রোসাইট। তারপরে হচ্ছে আমরা যদি বলি, আমরা কি বলবো, কিউটিকল, কিউটিকল নিজেও কিন্তু একটা রেচন অঙ্গ হিসেবে কাজ করবে, কিউটিকল নিজেও একটি রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করো। তাহলে আমরা বুঝলাম যে কোন অঙ্গটার সাহায্যে, রেচন অঙ্গটা কি, যে অঙ্গটার সাহায্যে এদের দেহ থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলো বাইরে থেকে বের করে, তো এইগুলোকে আমরা বলবো রেচন অঙ্গ। এখন কথা হচ্ছে রেচন অঙ্গ এদেরকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ, আর একটা হচ্ছে কি অতিরিক্ত রেচন অঙ্গ। প্রধানের মধ্যে কোনটা আছে, মালপিজিয়ান নালিকা, এবং এইটা সম্পর্কে আমরা ডিটেলস জানবো, এবং এটা তোমাদের বইয়ের ডিটেলস দেওয়া আছে, এটাই গুরুত্বপূর্ণ। এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু খুব শর্ট দেওয়া আছে। কি আছে, অতিরিক্ত কোনগুলো আছে, ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল। ভালো করে খেয়াল করে, এগুলো আমরা সবকটা বিস্তারিত পড়বো, যেটা নাম চারটা মনে রাখো। এখানে দেখো এগুলো নামগুলো মুখস্থ করার তো তেমন একটা প্রয়োজন হবে না, কারণ এগুলো প্রত্যেকটা নামের সাথে তোমরা পরিচিত আছো। দেখো রেচন পদার্থটা কি, ইউরিক অ্যাসিড না, ওদের রেচন পদার্থ হচ্ছে কি ইউরিক অ্যাসিড, এদের রেচন পদার্থটাই হচ্ছে কি, এদের রেচন পদার্থটার নাম কি ইউরিক অ্যাসিড। তাহলে দেখো এই ইউরিক অ্যাসিডটা, এই ইউরিক অ্যাসিডের সাথে মিল আছে ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, আর হচ্ছে নেফ্রোসাইট। তাহলে এদের এই রেচন অঙ্গটা কোন পদার্থটাকে বাইরে বের করবে, ইউরিক অ্যাসিডটাকে, মানে নাইট্রোজেন গঠিত কি, নাইট্রোজেন গঠিত ইউরিক অ্যাসিডটা দেহ থেকে বের করবে। তো ইউরিক অ্যাসিডকে বের করার জন্য যে অঙ্গগুলো, ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, একটু মোটামুটি মিল আছে। তারপরে হচ্ছে নেফ্রোসাইট, তারপর হচ্ছে কিউটিকল, এগুলো আমরা পড়বো। তার আগে আমরা একটু দেখি, আমরা একটু এই জায়গাটাতে আসে মালপিজিয়ান নালিকা সম্পর্কে একটু করে জানি। আমরা মালপিজিয়ান নালিকা এটা কোথায় থাকে, কিভাবে থাকে, এটা একটু বিস্তারিত পড়বো, তারপরে এগুলো আমরা জানবো। আচ্ছা, এখন আমরা একটু মালপিজিয়ান নালিকাটার দিকে একটু খেয়াল করি। মালপিজিয়ান, সব কিছু তো ঠিকঠাক আছে সম্ভবত না, ওকে, হ্যাঁ, তাহলে দেখি মালপিজিয়ান, মালপিজিয়ান, মালপিজিয়ান নালিকা, ঠিক আছে, একটু করে আমরা খেয়াল করি। এটা দাঁড়াও তোমরা, আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে ঠিক আছে, সম্ভবত আমাকে একটু জানিয়ে দেবো তারপরেও যে মালপিজিয়ান নালিকা সেটা সম্পর্কে আমরা একটু জানবো। তো মালপিজিয়ান নালিকা তোমাদেরকে পড়াইছি যদিও আগেও, একটু করে নামটা জানো তোমরা।
আমরা জানি যে ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালী যেটা আছে, পরিপাক নালী যেটা আছে, এটা এরকম না যে পরিপাক নালীটা এটা তিনটা ভাগে ভাগ করা যায়, অগ্রান্ত্র, মধ্যান্ত্র, পশ্চাদান্ত্র। আর মধ্যান্ত্রটার নাম হচ্ছে মেসেন্টেরন। মনে আছে কি? মধ্যান্ত্র বা মেসেন্টেরন। তাহলে দেখো এই যে মধ্যান্ত্র বা মেসেন্টেরনের খেয়াল করো, যদি একটু এই পাশে আঁকি, এই যে মধ্যান্ত্র বা মেসেন্টেরন, এই মেসেন্টেরনের শুরুতে কিছু এরকম লম্বা লম্বা কিছু জিনিস থাকবে, এরকম কিছু অঙ্গ থাকবে, শুরুতে কিছু থাকবে, এগুলাকে বলা হয় শুরুর দিকে যেগুলো থাকে এগুলাকে আমরা কি বলছিলাম? হেপাটিক সিকা। হ্যাঁ, হেপাটিক সিকা। এই যে দেখো আমরা যদি বলি যে এগুলাকে হেপাটিক সিকা যদি বলি, সামনে এক জোড়া পিছনে এক জোড়া, এরকম কয় জোড়া থাকবে? এরকম 6 জোড়া থাকবে না, সব তো ছটা ছটা করে। তো এগুলাকে আমরা নাম দিয়েছিলাম যে হেপাটিক সিকা। অর্থাৎ এটা তো মধ্যান্ত্র। আমি যদি বলি এটা হচ্ছে কি? মধ্যান্ত্র বা মেসেন্টেরন। এটা হচ্ছে মধ্যান্ত্র বা কি? মেসেন্টেরন। মধ্যান্ত্র বা এটাকে ইংলিশে মেসেন্টেরন বলবো আমরা, মেসেন্টেরন। ঠিক আছে, মেসেন্টেরন। তো মধ্যান্ত্রের শুরুতে যেগুলো থাকবে এগুলোকে আমরা বলি হেপাটিক সিকা। হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা। হেপাটিক সিকা বা কি? গ্যাস্ট্রিক সিকা। হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা। আর নিচের দিকে যেগুলো থাকবে একটু খেয়াল করো, তোমরা জানো এই নিচের দিকে কতগুলো কি থাকবে? এরকম লম্বা লম্বা তন্তুর মতো যেগুলো থাকবে, চুলের মতো যে অংশগুলো থাকবে, এরকম অসংখ্য থাকবে। এরকম অসংখ্য বলতে 100টার মতো থাকতে পারে, সংখ্যাটা 100টা হইতে পারে। নিচের দিকে যেগুলো থাকবে এইগুলো তো জোড়ায় জোড়ায় থাকবে, 6 জোড়া থাকবে, কিন্তু নিচে অসংখ্য থাকবে। এইগুলোই হচ্ছে একটা মালপিজিয়ান নালিকা। এগুলোই হচ্ছে কি? একটা মালপিজিয়ান নালিকা। অর্থাৎ তাহলে আমরা কিন্তু অবস্থানটা বুঝে গেছি যে মালপিজিয়ান নালিকা কোথায় থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। তো একটু করে, হ্যাঁ, তাহলে খেয়াল করো। তো আমরা যেটা বুঝলাম যে তাহলে মালপিজিয়ান নালিকাটার অবস্থানটা কোন জায়গায়, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। অবস্থানটা হচ্ছে, আমরা এইভাবে বলবো, অবস্থানটা হচ্ছে যে মধ্যান্ত্রের শেষের দিকে। তো মধ্যান্ত্র শেষের দিকে হইলে পশ্চাতন্ত্র শুরু হবে না? একটু খেয়াল করো, মধ্যান্ত্র শেষ মানে কি? কোনটা শুরু হবে এখন? মধ্যান্ত্র শেষ মানে হ্যাঁ পশ্চাতন্ত্র শুরু হবে, তাই না? তো এটাকে আমরা ধরে নিচ্ছি পশ্চাতন্ত্র। তো আমরা কি এটা বলতে পারি না এটা পশ্চাতন্ত্র হবে? পশ্চাতন্ত্র, তারপরে এটা মলাশয় থাকবে। হ্যাঁ, তারপর কি থাকবে? মলাশয় থাকবে, পায়ুছিদ্র থাকবে। আমি সংক্ষেপে এটা জিনিসটা তোমাদেরকে বলতে আঁকাইছে আগেও, সংক্ষেপে এটা চিন্তা করো। তো এটা যদি মধ্যান্ত্র হয়, তারপরেরটা হচ্ছে কি? পশ্চাতন্ত্র। তারপরেরটা কি বলো তো? তারপরেরটা হচ্ছে পশ্চাতন্ত্র। তো ওই আমরা বলতে পারি যে মধ্যান্ত্র এবং পশ্চাতন্ত্রের সংযোগস্থলে মালপিজিয়ান নালিকাগুলো অবস্থান করে। তো আমরা এখানে একটা অবস্থান, আমরা এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারলাম যে কোথায় থাকবে, যে মধ্যান্ত্র এবং পশ্চাতন্ত্র। এটা যদি মধ্যান্ত্র হয় এটা হবে কি? তার পশ্চাতন্ত্র। তাহলে মধ্যান্ত্র এবং পশ্চাতন্ত্রের সংযোগস্থল থেকে এই মালপিজিয়ান নালিকাগুলো বের হয়। তো আমরা এই জিনিসটা আশা করি, এতটুকু জিনিস আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে অবস্থানটা আমরা এখান থেকে এইগুলা হচ্ছে মালপিজিয়ান নালিকা। ঠিক আছে, তো আমরা যদি একটু বলি যে অবস্থানটা কোথায়, একটা অবস্থানটা এখানে যদি লিখে দেই, অবস্থান হচ্ছে যে মধ্যান্ত্র ও পশ্চাতন্ত্রের সংযোগস্থলে, পশ্চাতন্ত্রের সংযোগস্থলে। ঠিক আছে, তারপর হচ্ছে আবিষ্কারটা যদি একটু বলে ফেলি, এদের আবিষ্কারটা কি করেন একটু বলি। আবিষ্কার ও নামকরণ হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ, তো একজন বিজ্ঞানীর নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে মালপিজিয়ান। বিজ্ঞানীটার নাম হচ্ছে মার্সেলো মালপিজি। বিজ্ঞানীর নাম কি? তো মার্সেলো মালপিজির নাম অনুসারে মার্সেলো মালপিজির নাম অনুসারে এটির নামকরণ করা হয়। ঠিক আছে, এবং ইনি আবিষ্কার করেন। ইনি কি করেন? আবিষ্কার করেন। তো দেখো নাম কি? মার্সেলো মালপিজি।
মার্সেলো মালপিজির নাম অনুসারে এটি নামকরণ করা হয় এবং এটি আবিষ্কার করেন। তাহলে দেখো এই দুইটি ইনফরমেশন তো কঠিন কিছু না, জাস্ট তুমি আগে থেকেই জানো যে উপরের দিকে যেগুলো থাকে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা, নিচেরগুলো থাকে হচ্ছে মালপিজিয়ান নালিকা। তো মালপিজিয়ান নালিকাটার অবস্থানটা কোথায়? এই যে মধ্যান্ত্র এবং পিছনে আছে পশ্চাতন্ত্র, মধ্যান্ত্র এবং পশ্চাতন্ত্রের সংযোগস্থলে অবস্থান করে, মধ্যান্ত্র পশ্চাতন্ত্রের সংযোগস্থলে অবস্থান করে। তারপর আবিষ্কারটা কে করেন? মার্সেলো মালপিজি। এটা তো নাম থেকে বোঝা যায়, তাহলে মার্সেলো মালপিজির নাম অনুসারে এর নামকরণ করা হয় এবং ইনি আবিষ্কার করেন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা যে জিনিসটা একটু করে দেখি, আমরা যে জিনিসটা খেয়াল করব, সব কিছু ঠিকঠাক আছে তো না? আমরা যে জিনিসটা খেয়াল করব এটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে দেখো আমরা এটাকে একটু বড় করে একটু দেখব, এই জায়গাটাকে একটু বড় করে আমরা দেখার চেষ্টা করতেছি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এটা যদি একটু বড় করি তাহলে দেখো এটা এরকম হবে। এই অংশটাকে একটু মোটা করে আমি আঁকতেছি। তাহলে দেখো এটাকে আমরা একটু মোটা করে আঁকবো। তাহলে ধরো এটা হচ্ছে এই জায়গাটা, আমরা যদি চিন্তা করি ধরো এটা হচ্ছে মলাশয়, পরবর্তীতে এটা হচ্ছে পশ্চাতন্ত্র বা মলাশয়। তো আমরা যদি একটু করে দেখি, তো এটা হচ্ছে এক পর্যায়ে পায়ুছিদ্র, তো এখান থেকে তো বের হবে, তাই না? তো এই জিনিসগুলোকে যদি একটু মোটা করে আমি যদি আঁকি, এগুলো যদিও চুলের মতো একদম সূক্ষ্ম তন্তুর মতো, তারপরে আমরা একটু বোঝার সুবিধার জন্য আমরা কি করতেছি, আমরা একটু কি করব, আমরা একটু করে মোটা করে আঁকবো। হ্যাঁ, একটু মোটা করে আঁকবো। এই যে দেখো এই জিনিসগুলো কিন্তু আমি এখানে আঁকলাম। এই যে আমি একটা জিনিস, এই যে মালপিজিয়ান নালিকা, এই যে দেখো, হ্যাঁ আমি এটা কিন্তু বুঝতে, তোমরা কি তুলনা করতে পারতেছো যে আমরা কোনটা আঁকতেছি? এই পাশেও থাকবে অনেকগুলা, এই পাশেও থাকবে। জাস্ট আমি এই জিনিসটাকে তোমাদের বোঝানোর সুবিধার জন্য জাস্ট কতটুকু জিনিসকে আমরা আঁকতেছি একটু খেয়াল করো। একটু দেখো, মানে এটা এই পাশেও থাকবে, এই পাশেও থাকবে, চারদিক ঘুরেই তো থাকবে এটা, তাই না? তো আমি এই জিনিসটাকে একটু বড় করে এখানে আঁকলাম, ঠিক আছে? এখানে বড় করে আঁকা হয়েছে। এখন কথা হচ্ছে, তো এটাকে এই যে নলটাকে আমরা এটাকে প্রস্থচ্ছেদ করলাম। প্রস্থচ্ছেদ করলে দেখা যাবে যে এটা বাইরের দিকে একটা আবরণ থাকবে, তারপর হচ্ছে এখানে কতগুলো কোষ থাকবে, এই কোষগুলোকে বলা হয় এপিথেলিয়াম কোষ। এরকম কতগুলো কোষ থাকবে, এই কোষগুলোকে বলা হয় কি? এপিথেলিয়াম কোষ। এই কোষগুলোকে বলা হয় এপিথেলিয়াম কোষ। হ্যাঁ, তারপর এটা কি বলবো? এটাকে আমরা এপিথেলিয়াম কোষ বলবো, ঠিক আছে? এটা হচ্ছে, এটার সাথে যদি মিলিয়ে দিই তাহলে এখানে যে কোষগুলো থাকবে সেগুলো কি কোষ? এপিথেলিয়াম কোষ থাকবে। আর এখানে কিছু ওই মাইক্রোভিলাই থাকবে, মাইক্রোভিলাই। এদের কি থাকবে? কিছু মাইক্রোভিলাই থাকবে, এদেরকে বলা হয় ব্রাশ বর্ডার। কি বলা হয়? ব্রাশ বর্ডার বা মাইক্রোভিলাই থাকবে। তো আমরা যদি গঠনটা যদি একটু চিন্তা করি, যেখানে কী কী থাকবে কী কী থাকবে না, তাহলে আমরা জাস্ট ওই যে দেখো ওই একটা চুলকে, একটা মালপিজিয়ান নালিকাকে একটু বড় করে আমরা আঁকলাম, একটা মালপিজিয়ান নালিকাকে আমরা বড় করে আঁকলাম। তো এটা হচ্ছে মালপিজিয়ান নালিকাটাকে আমরা লম্বালম্বিভাবে ছেদ করলে এই জিনিসগুলো দেখতে পারবো। আর আমরা যদি লম্বালম্বি ছেদ না করি, যদি এরকম করে ছেদ করি, লম্বালম্বি ছেদ না করি, যদি এইভাবে যদি কাটি, ওই যে শশা যেমনি কাটে এইভাবে যদি কাটা হয়, তাহলে কিন্তু এটাকে আমরা গোল গোল অংশ পাবো। এরকম কী পাবো? গোল গোল অংশ পাবো। তো আমরা যদি এটাকে এইভাবে দেখি তাহলে জিনিসটা হবে এরকম, বাইরের দিকে একটা পর্দা থাকবে, তারপরে কিছু কোষ থাকবে, তারপরে কি থাকবে? কিছু এরকম কিছু কোষ থাকবে, এরকম কিছু কোষ থাকবে, তারপর হচ্ছে এর ভিতরে কিছু মাইক্রোভিলাই থাকবে, ঠিক আছে? অর্থাৎ এই দুইটা জিনিসকে, মানে আমি এই একটা জিনিসকে দুইভাবে দেখানো হয়েছে এখানে, একটু ভালো করে বুঝো। সেটা হচ্ছে যে এই তন্ত্রটাকে যদি আমি লম্বালম্বিভাবে ছেদ করি তাহলে এটাকে এরকম দেখাবো। একটা বেগুনকে তুমি লম্বালম্বি চিরে ফেলতে পারো মাঝখান দিয়ে, আবার একটা বেগুনকে তুমি এরকম চাকতির মতো কাটতে পারো। যেমন শশার কথা যদি বলতে পারি, একটা শশাকে লম্বালম্বি কাটতে পারো, আবার একটা শশাকে অনুপ্রস্থ বরাবর কাটতে পারো, ছোটো ছোটো করে কাটতে পারো। তো জিনিসটা হচ্ছে এটা খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো, এই যে এই একটা মালপিজিয়ান নালিকাকে আমরা লম্বালম্বিভাবে ছিঁড়লাম বা কাটলাম, এটা এরকম দেখাবে। আর আমি যদি প্রস্থ বরাবর কাটি তাহলে সেটা এইরকম দেখাবে। তোমরা বুঝছো কিনা একটু জানিয়ে রাখো। তাহলে আমি দেখি প্রথম জিনিসটা হচ্ছে, তাহলে আমরা এইভাবে দেখলে আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে বাইরের দিকে একটা পর্দা থাকে। এই যে দেখো বাইরের দিকে একটা পর্দা আছে, এই পর্দাটাকে বলবো আমরা ভিত্তি পর্দা। এটাকে আমরা বলবো ভিত্তি পর্দা, ঠিক আছে? এটাকে ভিত্তি পর্দা বলবো। তাহলে সেম এখানেও কি ভিত্তি পর্দা, এই যে এই পর্দাটা হচ্ছে ভিত্তি পর্দা।
তারপরে দেখো এই জায়গায় খেয়াল করো, এই যে ভিতরের দিকে যে কোষগুলো দেখতেছো, এগুলো এক একটা কোষ, এগুলো এক একটা কোষ, হ্যাঁ, এগুলো হচ্ছে এপিথেলিয়াম কোষ। তো এগুলোকে আমরা বলবো কি কোষ? এই কোষগুলো হচ্ছে এপিথেলিয়াম কোষ, এপিথেলিয়াম কোষ, হ্যাঁ, এপিথেলিয়াম কোষ। ঠিক আছে। তারপরে দেখো ভিতরের দিকে যেগুলো দেখতেছি আমরা লাল লাল যেগুলো, এগুলোকে আমরা বলবো সবকটাকে একত্রে বলবো ব্রাশ। এই ব্রাশ আমরা যে দাঁত মাজি তখন আমাদের এইরকম থাকে না, ব্রাশগুলো এরকম ব্রাশের মতো এরকম থাকে না? তো এগুলো আসলে এক একটা হচ্ছে মাইক্রোবিলাই, সবকটা মিলে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ব্রাশ বর্ডার। বর্ডারটা কীরকম? এই বর্ডারটা কীরকম? ব্রাশের মতো, তাই এগুলোকে ব্রাশ বর্ডার বলা হয়। একত্রে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে একত্রে বলবো আমরা ব্রাশ বর্ডার। এগুলোকে একত্রে কি বলবো আমরা? ব্রাশ বর্ডার। আর এগুলো সবকটাকে একত্রে ব্রাশের মতো দেখাচ্ছে। আমরা যে দাঁত মাজি যে ব্রাশ, এটাকে ব্রাশের মতো দেখাচ্ছে। আর এক একটাকে আমরা বলবো কি? এক একটাকে আমরা বলবো মাইক্রোভিলাই। তাহলে আমরা বলবো যে মাইক্রোভিলাই আমরা বলবো যে মাইক্রোভিলাই সমন্বিত হয়ে, মাইক্রোভিলাই মিলিত হয়ে মাইক্রোভিলাই সমন্বিতভাবে ব্রাশ বর্ডার গঠন করে। মাইক্রোভিলাই সমন্বিতভাবে গঠন করে। ঠিক আছে। তো আমি সবাইকে যদি বলি যে ব্রাশ বর্ডার, আর এক একটাকে আমরা বলবো মাইক্রোভিলাই। তো দেখো এখানে আমরা কি কি পাচ্ছি গঠনটা যদি বলি, বাইরে একটা পর্দা থাকবে, ভিত্তি পর্দা, তারপরে হচ্ছে কোষ থাকবে এপিথেলিয়াম কোষ, তারপরে হচ্ছে আর যে ভিতরে যে বর্ডারটা আছে এটা হচ্ছে ব্রাশ বর্ডার, কারণ ব্রাশের মতো কি তন্তু আছে, এবং এই এক একটাকে আমরা বলবো মাইক্রোভিলাই সমন্বিতভাবে গঠিত। মাইক্রোভিলাই কি? সমন্বিতভাবে গঠিত। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ঠিক আছে। তো এই জায়গাটা তোমাদের একটু ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। ঠিক আছে। আচ্ছা, তো আশা করি ক্লিয়ার। তো আমরা সিম্পল যে জিনিসটা বলতেছি, তো এটার আমরা অবস্থানটা জানলাম, এটার গঠনটা আমাদের গঠন জানা হয়ে গেল যে এটার গঠনটা কীরকম। তো গঠনটা হচ্ছে কি? গঠনটা হচ্ছে যে আমরা যদি বলি যে বাইরের দিকে একটা ভিত্তি পর্দা থাকবে, এই যে একটা ভিত্তি পর্দা থাকবে, তারপর কোষ থাকবে, এপিথেলিয়াম কোষ থাকবে, এপিথেলিয়াম কোষের তারপর হচ্ছে এপিথেলিয়াম কোষের কি? হ্যাঁ, এপিথেলিয়াম কোষের ভিতর দিয়ে কিছু মাইক্রোভিলাই বের হয়। এপিথেলিয়াম কোষ থেকে, এটা যদি এপিথেলিয়াম কোষ হয়, তার ভিতর থেকে কিছু মাইক্রোভিলাই বের হয়। ওই মাইক্রোভিলাইকে একত্রে মাইক্রোভিলাই সমন্বিতভাবে গঠন করে যে বর্ডারটা, পুরাটাকে আমরা বলবো ব্রাশ বর্ডার। আর এখানে একটা জিনিস তোমাকে একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে আমরা প্রশ্নটা দুইভাবে উত্তর দেওয়া যেতে পারে, যে ওদের অবস্থানটা মধ্যান্ত্র এবং পশ্চাদান্ত্রের সংযোগস্থলে বলবো, এটা তোমাদের বইয়ে বলা আছে। এবং যদি দুইটা যদি না থাকে, যদি একটা দেই প্রশ্নের মধ্যে যদি এভাবে বলে যে মালপিজিয়ান নালিকাটা কোথায় অবস্থান করে, তোমরা একটা অপশন দেয়, তাহলে তোমরা উত্তরটা দিবে মধ্যান্ত্রে, এই যে মধ্যান্ত্রে অবস্থান করে। আর যদি এরকম প্রশ্ন যদি অপশন যেরকম উত্তরটা ওইরকম হবে। যদি বলে যে মালপিজিয়ান নালিকা কোথায় থাকে, মধ্যান্ত্র, পশ্চাদান্ত্র, অগ্রান্ত্র আলাদা আলাদা যদি দেয়, তো তুমি উত্তর দিবা মধ্যান্ত্র। আর যদি এইভাবে দেয়, মাল্টিপল চয়েস কোশ্চেন দেয়, এভাবে ভেঙে একদম উল্লেখ করে দেয়, তো মধ্যান্ত্র পশ্চাদান্ত্রের সংযোগস্থলে, তাহলে মধ্যান্ত্র পশ্চাদান্ত্রের সংযোগস্থলে দিবা। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই, যে এই যে যেটা দেখতেছো, এটার একটা ব্যাস আছে। তাহলে এটাকে সিলিন্ডারের মতো না, অনেকটা তো সিলিন্ডারের মতো, তাই না? তো তার একটা কি আছে? ব্যাস আছে, তার একটা দৈর্ঘ্য আছে। তো আমরা একটা দৈর্ঘ্যটা এবং ব্যাসটা একটু বলে দিই। এর দৈর্ঘ্যটা হচ্ছে, খেয়াল করো, এর দৈর্ঘ্য হচ্ছে কত? 25 মিলিমিটার, 25 মিলিমিটার। ঠিক আছে। আর ব্যাস যেটা হচ্ছে, এটা ব্যাস হচ্ছে মাত্র 1 মিলিমিটার। তো দেখো, একটা চিন্তা করো, 1 মিলিমিটারের একটা ব্যাস খুবই সূক্ষ্ম, 1 মিলিমিটার। তো দৈর্ঘ্যটা হচ্ছে 25 মিলিমিটার, এবং কি ব্যাস হচ্ছে, এটা লম্বাটা আর কি, দৈর্ঘ্যটা হচ্ছে 25 মিলিমিটার হইতে পারে, আর ব্যাসটা এই যে এখান থেকে এখানে, এই যে ব্যাস যেটা, সেটা 1 মিলিমিটার হবে। আচ্ছা, এখন আর একটা জিনিস তোমরা একটু মনে রাখো, যে এরা মোটামুটি এরা হচ্ছে এমনিতে নরম ক্ষম না, কিন্তু খেয়াল করো, একটাবার খেয়াল করো,
এরা কি, এরা কোন হিমোসিলে থাকবে, মানে হিমোসিলের কোন প্রকোষ্ঠটার মধ্যে থাকবে। তোমরা তো জানো যে হিমোসিলটাকে 3টে অংশে ভাগ করা যায়। উপরের অংশটাকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস, মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় পেরিভিসেরাল সাইনাস, মানে পৌষ্টিক নালীগুলো যেখানে থাকে সেটা পেরিভিসেরাল, আর একদম নিচের দিকে যেখানে স্নায়ুতন্ত্রগুলো থাকে সেটা বলে পেরিনিউরাল। তা একটু ভালো করে খেয়াল করো এই জিনিসটা কোথায় থাকবে। গাসফড়িংয়ের কি, যেহেতুটুকু পৌষ্টিক নালী, যেহেতু এগুলো পরিপাক নালী, তাহলে পেরিভিসেরাল সাইনাসে থাকবে। গাসফড়িংয়ের 3টা প্রকোষ্ঠ আছে না, 3টা সাইনাসের 3টা অংশ আছে না, হ্যাঁ। একদম উপরের দিকেরটাকে আমরা কি বলি, এটা উপরের দিকেরটাকে আমরা বলি কি, পেরিকার্ডিয়াল, এটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল, তারপর হচ্ছে পেরিভিসেরাল। তাহলে দেখো এগুলো তো এখানে আছে, এই যে পেরিভিসেরাল, তো পেরিভিসেরালের মধ্যেই তো থাকবে পেরিভিসেরাল সাইনাস, নিচে হচ্ছে পেরিনিউরাল। এখন দেখো এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক সিকা, আর এগুলো হচ্ছে মালপিজিয়ান নালিকা, এই তো। তাহলে আমরা বলতে পারি না যে মালপিজিয়ান নালিকাগুলো কিসের মধ্যে উন্মুক্ত আছে, হিমোসিলের মধ্যে উন্মুক্ত। তো হিমোসিলের মধ্যে কোথায় বলো, হিমোসিলের ভিতরে আবার কি থাকে, হিমোলিম্ফ থাকে। হিমোসিলের রক্তটাকে আমরা বলি হিমোলিম্ফ, ঘাসফড়িংয়ের রক্তকে আমরা হিমোলিম্ফ বলে থাকি। তো আমরা বলতে পারি না যে ঘাসফড়িংয়ের যে মালপিজিয়ান নালিকাগুলো হিমোলিম্ফের মধ্যে এরকম সাঁতার কাটতেছে হিমোলিম্ফের মধ্যে। তা দেখো এটা হচ্ছে হিমোলিম্ফের মধ্যে থাকবে। তো একটা প্রান্ত খেয়াল করো, একটা প্রান্ত কিন্তু, এই প্রান্তটা কিন্তু বদ্ধ, এদিকে কিন্তু রাস্তা নাই, এটা কিন্তু বদ্ধ, কিন্তু আরেকটা প্রান্ত কিন্তু উন্মুক্ত। কার সাথে উন্মুক্ত, আমরা মেসেন্টেরনের সাথে উন্মুক্ত, অথবা তোমরা বলতে পারো যে পৌষ্টিক নালীর সাথে কি, এটা হচ্ছে পৌষ্টিক নালীর সাথে উন্মুক্ত। তাহলে একটা নালী হচ্ছে বদ্ধ আর একটা নালী হচ্ছে কি, পৌষ্টিক নালীতে উন্মুক্ত। আচ্ছা, এখন বদ্ধ প্রান্তটা কোথায় বিস্তৃত, বদ্ধ প্রান্তটা হচ্ছে হিমোলিম্ফের মধ্যে বিস্তৃত। কার মধ্যে, হিমোলিম্ফের মধ্যে। তো এই জিনিসটা আশা করি কানেক্ট করতে পারছো। আচ্ছা, এই জিনিসটা আশা করি তোমরা কানেক্ট করতে পারছো, যেটা আমি নিচে চিত্রটা দিয়ে তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো আমরা বলবো যে তাহলে এগুলো মুক্ত প্রান্তটা, একটা প্রান্ত বদ্ধ এবং একটা প্রান্ত কি, হিমোসিলের মধ্যে নিমজ্জিত থাকবে। ওকে, তাহলে আমরা এই কথাটা একটু বলে দিই, যে এদের একটি প্রান্ত বদ্ধ এবং হিমোসিলের হিমোলিম্ফে নিমজ্জিত, ঠিক আছে, হিমোলিম্ফে নিমজ্জিত, ঠিক আছে। আরেকটা প্রান্ত হবে, তাহলে এদের একটা প্রান্ত কি বলছি, একটা প্রান্ত হচ্ছে বদ্ধ, হিমোলিম্ফে নিমজ্জিত, আর অন্য একটা প্রান্ত হচ্ছে, অন্য প্রান্তটি কি, পৌষ্টিক নালীর সাথে, পৌষ্টিক নালীতে যুক্ত। আশা করি এটা পারবো আমরা, হ্যাঁ। তো এই জিনিসটা আমরা, এই দুটো জিনিস পারবো। এদের একটি প্রান্ত বদ্ধ এবং হিমোলিম্ফে নিমজ্জিত, একটা প্রান্ত বদ্ধ, হিমোলিম্ফে নিমজ্জিত, আর একটা প্রান্ত মুক্ত এবং পৌষ্টিক নালীর সাথে কি আছে, পৌষ্টিক নালীর সাথে অন্য প্রান্তটি পৌষ্টিক নালীতে যুক্ত বা উন্মুক্ত। এটাকে পৌষ্টিক নালীতে উন্মুক্ত বলতে পারি, হ্যাঁ। ওকে, তো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাদের কার্যপ্রণালীগুলো, এটা আসলে কিভাবে কাজ করে, এই কার্যপ্রণালীগুলো একটু করে আমরা জানবো। আর এটা হচ্ছে যে দেখো, এটা থেকে আমরা একটা কথা বলতে পারি, ওই যে এটার ব্যাস যেহেতু খুবই কম, এটার ব্যাসটা খুবই কম, মানে কি এটা তাহলে সরু, এটা বলতে পারি সরু। একটা জিনিস মনে রাখবো, এটা হচ্ছে সরু এবং এটা অনেকটা স্থিতিস্থাপক, ইলাস্টিকের মতন, এটা টানলে এরকম লম্বা হয় হালকা, এরকম ইলাস্টিক, হ্যাঁ, এটা হচ্ছে ইলাস্টিক। তাহলে সরু ইলাস্টিক জিনিসগুলো একটু করে জেনে রাখবা। আর ভিতরে তো দেখা যাচ্ছে, আর এটার ভিতরে দেখা যাচ্ছে ফাঁপা, ভিতরের জায়গাটা কি ফাঁপা না, খালি জায়গা আছে। তো আমরা এই কথাগুলো একটু করে লিখতে পারি, আমরা যদি ওখানে লিখতে চাই। এরা হচ্ছে ইলাস্টিক, এখানে আমরা লিখবো, এটা থেকে আমরা লিখতে পারবো যে এটা সরু নলাকার, হ্যাঁ,
এদের ব্যাস যেহেতু 1 মিলিমিটার, তাহলে আমরা বলবো এটা কি সরু নলাকার। এটা কীরকম সরু সরু নলাকার, এটা হচ্ছে সরু নলাকার। আর এটা কীরকম, আর হচ্ছে এটা ইলাস্টিক ইলাস্টিক, হ্যাঁ ইলাস্টিক। তুমি একটা সুন্দর করে নোটটা করে নিবা, ইলাস্টিক এবং কি ফাফা ফাফা ফা ফা, এই যে মাঝখানে ফাফা আছে, এই জিনিসগুলো একটু লিখে রাখবা। 1 মিলিমিটার ব্যাস যেহেতু এটা সরু নলাকার হবে, ইলাস্টিক এবং কি ফাফা নলাকার। তাহলে দেখো এই পর্যন্ত তোমাদের যদি ক্লিয়ার হয় আমরা একটু সামনের দিকে আগাবো। ওকে, আচ্ছা দেখো আমি তোমাকে একটু বলি, এখানে কিন্তু তোমাদের বইয়ে একটা লাইন আছে, আমি তোমাকে একটু বলি। এই লাইনটা হচ্ছে একটু কনফিউজিং। মানে হচ্ছে এই যে নালীটা এই দিক দিয়ে উন্মুক্ত, আবার এটার সাথে যুক্ত, এটা দুইটা কথা এখানে বলা যায়। কিন্তু একটু ভালো করে খেয়াল করো, এতটুকু জায়গা তোমরা খেয়াল করো। এদের একটি প্রান্ত বদ্ধ, বদ্ধ বলতে এদিক দিয়ে বের হওয়া যাবে না, হ্যাঁ। এর বদ্ধ প্রান্তটা মূলত, বদ্ধ প্রান্তটা কারোর সাথে যুক্ত না। এই জায়গা বদ্ধ বলতে এখানে দেখো দুইটা কথা বলা যাবে। এটা বদ্ধ মানে কি এদিক দিয়ে তুমি বের হইতে পারবে না, তাহলে এটা বদ্ধ প্রান্তটা উন্মুক্ত, কারোর সাথে যুক্ত না। বদ্ধ প্রান্তটা মুক্ত, এই কথাটাই আছে বইয়ের মধ্যে। আমি তোমাকে দেখাই, তোমরা একটু বইটা উল্টাইলে দেখবা, আমি তোমাকে জিনিসটা বোঝানোর। এই দেখো এদের মুক্ত প্রান্তটা বদ্ধ, এই প্রান্তটা কারোর সাথে যুক্ত না, এই মুক্ত প্রান্তটা বদ্ধ, মুক্ত প্রান্তটা বদ্ধ, এরকম একটা কথা আছে। এই যে দেখো তোমাদের দেখা যাচ্ছে কিনা, আমি আন্ডারলাইন করে দিছি, মুক্ত প্রান্তটা বদ্ধ। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে একটু ভালো করে বুঝো। মুক্ত প্রান্তটা বদ্ধ দিয়ে বোঝানো হচ্ছে, একটু খেয়াল করো, হ্যাঁ একটু খেয়াল করো। মুক্ত প্রান্তটা বদ্ধ মানে কি, এদের এই প্রান্তটা মুক্ত মানে কি কারোর সাথে যুক্ত না, এটা বোঝাচ্ছে যে মুক্ত প্রান্তটা বদ্ধ মানে এদিক দিয়ে বেরোইতে পারবে না। তো এটা তোমরা এইভাবে বলতে পারো। তো এই কথাগুলো এইভাবে না বলে আমরা যদি এইভাবে বলি যে মুক্ত প্রান্তটা বদ্ধ, এই কথাটা না বলে এটা অ্যাভয়েড করার জন্য আমরা বলছি যে একটি প্রান্ত হচ্ছে বদ্ধ, তুমি বের হইতে পারবা না, আর অন্য প্রান্তটা হচ্ছে কি মুক্ত, মানে এদিক দিয়ে যেতে পারবা। তাহলে জিনিসটা যে প্রশ্নটা করছো আমাকে, সেটা বুঝছো কিনা আমাকে একটু বলো। তো এই জিনিসটা বুঝছো কিনা একটু বলো। দেখো একটা প্রান্ত দিয়ে এই প্রান্তটা মুক্ত কোন অর্থে, সে কারোর সাথে যুক্ত নয়, বদ্ধ কোন অর্থে, মানে দিক দিয়ে তুমি বের হইতে পারবা না। এর মুক্ত প্রান্তটা বদ্ধ, মানে একবার মুক্ত বলা হচ্ছে আবার বদ্ধ বলা হচ্ছে। তো এইভাবে না বলে আমরা বলবো যে একটি প্রান্ত বদ্ধ এবং হিমশিলে নিমজ্জিত, আর একটা প্রান্ত উন্মুক্ত। উন্মুক্ত মানে কি এদিক দিয়ে জিনিসটা এটার সাথে কানেক্টিভিটি আছে। তাড়াতাড়ি বলো এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, তো সোজা কথা, একটি প্রান্ত বদ্ধ মানে বেরোইতে পারবে না, আর একটি প্রান্ত মুক্ত মানে কি এটা হচ্ছে পৌষ্টিক নালীতে উন্মুক্ত বা পৌষ্টিক নালীতে যুক্ত। মানে এই কথাটা তুমি যদি বলো পৌষ্টিক নালীতে উন্মুক্ত, এক অর্থে যুক্ত, আবার আরেক অর্থে কি উন্মুক্ত, দুইটা বলা যায়। এগুলো নিয়ে এত কাহিনী করার দরকার নেই, জাস্ট তুমি জিনিসটা বুঝছো কিনা সেটাই হবে, কারণ তুমি প্রক্রিয়াটা তোমার মতো করে এক্সপ্লেন করবে। এখান থেকে এইরকম তুমি বলো যে স্যার এমসিকিউতে যদি আসে এটাকে বদ্ধ বলবো নাকি উন্মুক্ত বলবো, ওই রকম এমসিকিউ দিবে না। এমসিকিউ দেওয়ার মতো প্রশ্ন এখানে অভাব নাই, হাজার হাজার প্রশ্ন আছে। তো এইগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। মানে তুমি বেসিক জিনিসটা বুঝছো কিনা সেটা একটু খেয়াল করো, যে কোন অর্থে বদ্ধ বলা হচ্ছে, কোন অর্থে মুক্ত বলা হচ্ছে, সেটা বুঝলে হবে। আর এইগুলো কনফিউজিংগুলো, মানে এই কথাগুলো একই রকম হয়ে যাচ্ছে, তো এখান থেকে এমসিকিউ দিবে না। জাস্ট মেকানিজমটা তুমি পুরো জিনিসটা বুঝে থাকলে তুমি তোমার মতো করে এক্সপ্লেন করতে পারবা রিটেনে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটা আশা করি বুঝছি। আর এটা যেহেতু এটা দৈর্ঘ্য হচ্ছে 25 মিলিমিটার আর ব্যাস হচ্ছে 1 মিলিমিটার, আর সরু নলাকার, ইলাস্টিক এবং ফাঁপা। তাই পুরো জিনিসটা আমি তোমাদেরকে একটু বলি। প্রথম কথা হচ্ছে এদের প্রধান রচনাটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। এই যে দেখো মালপিজিয়ান নালিকাগুলো কোথায় থাকবে, অগ্র, মধ্যান্ত্র এবং পশ্চাদন্ত্রের সংযোগস্থলে থাকবে, এটা হচ্ছে অবস্থান। আবিষ্কারটা কে করেন, মার্সেলো মালপিজির নাম অনুসারে এর নামকরণ করা হচ্ছে, এর নামকরণ করা হচ্ছে মালপিজিয়ান নালিকা। ওকে, তারপরে আমরা যদি বলি যে এই যে এইগুলোই তো মালপিজিয়ান নালিকা, তো এই মালপিজিয়ান নালিকাটাকে আমরা যদি একটু লম্বালম্বিভাবে ছেদ করি, আমি মনে করি মার্কারটাকে যদি লম্বালম্বি ছেদ করে ফেলি, এইভাবে কাটি যদি, তাহলে এটাকে আমরা এই পাশ থেকে এরকম দেখতে পাবো। আর আমি যদি এটাকে যদি এই বরাবর কাটি যদি,
তাহলে এটাকে এই বরাবর কাটলে এরকম চাকতির মতো দেখতে পারবো। তো একদম বাইরের দিকে পর্দাটার নাম হচ্ছে গঠনটা পড়তেছে। এখন আমরা কি পড়লাম? অবস্থান পড়লাম, আবিষ্কার ও নামকরণ পড়লাম, তারপর গঠনগুলো নোট করবা। এটা হচ্ছে গঠন। তাহলে অবস্থান, আবিষ্কার, নামকরণ, তারপর গঠন। গঠনের মধ্যে কি বললাম? বাইরের দিকে যে পর্দাটা ভিত্তি পর্দা, তারপরে একদম কোষ থাকবে একটা এপিথেলিয়াম কোষ, এবং ভিতরে মাইক্রোভিলাই দিয়ে তৈরি একটা বর্ডার থাকবে, সেটাকে বলবো আমরা ব্রাশ বর্ডার। তাহলে এটার দৈর্ঘ্য যদি বলি 25 মিলিমিটার, ব্যাস হচ্ছে 1 মিলিমিটার। তারপরে হচ্ছে একটি প্রান্ত মুক্ত বলতে আমরা কীভাবে বলতেছি? একটি প্রান্ত হচ্ছে বদ্ধ, এটা হিমোসিলের সাথে নিমজ্জিত, আমরা এইভাবে বলবো কথাটা। আর একটা প্রান্ত হচ্ছে মুক্ত, কোথায়? পৌষ্টিক নালীতে উন্মুক্ত। উন্মুক্ত মানে দিক দিয়ে বের হওয়া যাবে। তো যাই হোক, আমরা এই জিনিসগুলো আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা তাহলে দেখো কি করলাম। মালপিজিয়ান নালিকার ক্ষেত্রে অবস্থান, আবিষ্কার, গঠন, এই 3টা পয়েন্টে জিনিসগুলো আমরা একটু নোট করব এবং ওইভাবেই পড়ার চেষ্টা করব। ঠিক আছে? আর আমি যেভাবে চিত্রগুলো এঁকে দিলাম, তোমরা এইভাবে সুন্দর করে এঁকে নিবা। এখন কথা হচ্ছে, আমরা মেকানিজমটা যদি পড়ি, যে রেচন প্রক্রিয়াটা, আসলে রেচন প্রক্রিয়াটা কিভাবে হয় একটু খেয়াল করো। তোমরা তো জানোই এই জায়গাটার মধ্যে, এটা যদি মুছে দেই, হ্যাঁ, তো তোমরা জানো যে রেচন প্রক্রিয়াটা আমরা যদি ব্যাখ্যা করি, এক্সপ্লেন করি, তাহলে দেখো যে আমরা তো এরকম এই পায়োছিদ্রতে এখান থেকে কি বের হবে? মালপিজিয়ান নালিকাগুলো বের হবে না? এখান থেকেই মালপিজিয়ান নালিকাগুলো একটু মোটা করে আঁকছি আর কি। মালপিজিয়ান নালিকাগুলো তার এত মোটা না, জাস্ট এখানে বোঝানোর জন্য তোমাদেরকে কি করা হয়েছে, যে মোটা করে আঁকা হয়েছে, তাই না? আচ্ছা, আমি আর একটু ছোটো করি, তাহলে একটু এটার সাথে সামঞ্জস্য রাখি। হ্যাঁ, একটু মোটা করে এগুলো আঁকা হয়েছে। তাহলে দেখো, আমরা যদি কিছু কোষ দিয়ে দিই, এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে এগুলো কি এপিথেলিয়াম কোষ। এখানে রেচন প্রক্রিয়াটা আমরা ব্যাখ্যা করব, এই জন্য চিত্রটা আমি আবার আঁকলাম। হ্যাঁ, তাহলে দেখো এগুলো হচ্ছে কি কোষ? এপিথেলিয়াম কোষ। তো এগুলো, আর এখানে কিছু কি থাকবে? ব্রাশ বর্ডার থাকবে। এখানে ব্রাশ বর্ডার থাকবে, ব্রাশ বর্ডার। 3টা জিনিস, মানে একটু আগে যেটা পড়ছি এগুলোই থাকবে এখানে। এটা তো আঁকলাম। তাহলে দেখো, প্রথম থেকে যদি বলি যে এদের বাইরে একটা পর্দা থাকবে, ভিত্তি পর্দা, তারপর হচ্ছে এপিথেলিয়াম কোষ, তারপরে যে বর্ডারটা থাকবে ব্রাশ বর্ডার। এখন কথা হচ্ছে, এগুলো তো কোথায় থাকবে? ওটার চারপাশে কি আছে? এটার চারপাশে ওটা কি? এটা কোন গহ্বরে আছে মনে আছে? এটা তো গাছপালির তো 3টা প্রকোষ্ঠ, 3টা সাইনাস। হ্যাঁ, এটা কোন সাইনাসে থাকবে? এই সাইনাসটার মধ্যে থাকবে। মানে কি? পেরিভিসেরাল সাইনাসে থাকবে। এখানে তো প্রচুর পরিমাণ কি থাকবে? হিমোলিম্ফ থাকবে। তো এর চারপাশে কি থাকবে? হিমোলিম্ফ থাকবে না? এদের হিমোলিম্ফটা তো রক্ত, মানে এদের কিন্তু বর্ণহীন। হ্যাঁ, চারপাশে হিমোলিম্ফ থাকবে, রক্ত থাকবে। কারণ আমি যদি এইভাবে চিন্তা করি জিনিসটা, এটা যদি কি করি, এটা যদি আমরা মধ্যান্ত চিন্তা করি, আর এগুলো যদি কি মালপিজিয়ান নালিকা চিন্তা করি, তো মালপিজিয়ান নালিকাগুলো কিসের মধ্যে নিমজ্জিত? মালপিজিয়ান নালিকাগুলো হিমোলিম্ফের মধ্যে নিমজ্জিত। তাহলে আমরা একটু খেয়াল করি, এটা হিমোলিম্ফ। হ্যাঁ, তো এগুলো হচ্ছে হিমোলিম্ফ। তাহলে দেখো, এই মালপিজিয়ান নালিকাগুলো কার মধ্যে নিমজ্জিত? হিমোলিম্ফের মধ্যে। তো দেখো, তার চারপাশে কি থাকবে? হিমোলিম্ফ থাকবে। তাহলে ধরো, এটার চারপাশে কি থাকবে? হিমোলিম্ফ থাকবে। এখন কথা হচ্ছে, হিমোলিম্ফ যে থাকবে, ওই হিমোলিম্ফের মধ্যে কিছু বর্জ্য থাকবে। সেটা কি? বর্জ্য পদার্থগুলো থাকবে, সেটা হচ্ছে যে, হ্যাঁ, এটা আমরা যদি বলি যে এই দিক দিয়ে প্রথমে হিমোলিম্ফ দিয়ে এই জিনিসগুলো প্রথমে কি ডুববে, এটা খেয়াল করো। এই প্রান্তটা দিয়ে ডুববে হচ্ছে, একটু খেয়াল করো, পটাশিয়াম ইউরেট। হ্যাঁ, পটাশিয়াম ইউরেট, এই জিনিসগুলো ডুববে, পটাশিয়াম ইউরেট ডুববে। কারণ এই রক্তটার মধ্যে এই যে হিমোলিম্ফ, আমরা এটা লিখে দিই, এটা হচ্ছে হিমোলিম্ফ বা রক্ত। এটা হচ্ছে হিমোলিম্ফ বা রক্ত। এটা হচ্ছে হিমোলিম্ফ বা রক্ত। আর হিমোলিম্ফের মধ্যে কি থাকবে? পটাশিয়াম ইউরেট থাকবে। ইউরেট একটা পদার্থ, পটাশিয়াম ইউরেট। তো এগুলো হচ্ছে রেচন পদার্থ, নাইট্রোজেন গঠিত রেচন দ্রব্য। হ্যাঁ, তো পটাশিয়াম, পি দিয়ে পটাশিয়াম বোঝানো হচ্ছে এখানে, পটাশিয়াম, ইউ দিয়ে এখানে ইউরেট বোঝানো হচ্ছে, ইউরেট। তো পটাশিয়াম ইউরেট থাকবে। তো এদিক দিয়ে পটাশিয়াম ইউরেটটা ঢুকবে, এদিক দিয়ে কী হবে? পটাশিয়াম ইউরেটটা ঢুকবে। তো খেয়াল করো, এদিক দিয়ে পটাশিয়াম ইউরেটটা ঢুকলো। ঠিক আছে, আর কি ঢুকবে? এদিক দিয়ে আরও অসংখ্য পটাশিয়াম ইউরেট ঢুকবে, এই হিমোলিম্ফ থেকেই ঢুকবে এগুলা। তারপর এখানে ঢুকবে হচ্ছে কি, এদিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড ঢুকবে। তো খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড ঢুকবে। তারপর আর কি ঢুকবে? কার্বন ডাইঅক্সাইড। তারপর কি ঢুকবে? পানি ঢুকবে। পানি, এটাকে ডাব্লিউ দিয়ে বোঝানো হচ্ছে তোমাদের বইয়ে। এটা হচ্ছে পানি, এই দিক দিয়ে ঢুকবে। ঢুকার পরে এখানে একটা বিক্রিয়া হবে। তো 3 মিলিয়ে একটা কি হবে? একটা বিক্রিয়া হবে। বিক্রিয়াটা হবে এরকম যে, আবার কি হবে?
বিক্রিয়াটা হবে এরকম, একটু দেখো, পটাশিয়াম ইউরেট। তো এই তিনে মিলে একটা বিক্রিয়া হবে, পানি, পটাশিয়াম ইউরেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তিনটা মিলিয়ে যেটা হবে এটা হবে পটাশিয়াম বাইকার্বনেট। কী তৈরি হবে? পটাশিয়াম বাইকার্বনেট তৈরি হবে, পটাশিয়াম বাইকার্বনেট তৈরি হবে। তারপর আবার কি তৈরি হবে? পানি তৈরি হবে, আরেকটা জিনিস তৈরি হবে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড তৈরি হবে। তাহলে ভালো করে খেয়াল করো কী কী তৈরি হচ্ছে এখানে দেখো। ডুবতেছে কি, ভালো করে খেয়াল করো, ডুবতেছে হচ্ছে পটাশিয়াম ইউরেট, পটাশিয়াম ইউরেট। আর কি লিখতেছে? কার্বন ডাইঅক্সাইড। আর কি লিখতেছে? ওয়াটার, মানে কি? পানি। তাহলে পটাশিয়াম ইউরেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি ডুবতেছে। এই তিনটা মিলে এটার ভিতরে একটা বিক্রিয়া হবে। বিক্রিয়ার মাধ্যমে কী তৈরি হবে? এই পিইউ থেকে তৈরি হবে পটাশিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? আর পানিটা পানির মতো থাকবে, পানিটা পানির মতোই থাকবে। আর এই যে দেখো এখানে পটাশিয়াম ইউরেটটা থেকে তৈরি হবে কি? ইউরিক অ্যাসিড। এই যে আমরা তো মূল রেচন দ্রব্য বলতে আমরা কি বলছিলাম? দিয়ে বোঝানো হচ্ছে ইউরিক অ্যাসিড। তো ইউরিক অ্যাসিডটা হচ্ছে প্রধান রেচন দ্রব্য, হ্যাঁ, ইউরিক অ্যাসিড। তো এই ইউরিক অ্যাসিডটা এই দিক দিয়ে মলের সাথে বাইরে বের হয়ে যাবে। আর এই যে দুটো জিনিস তৈরি হয়েছে এগুলো আবার রক্তে ফেরত যাবে, পানিটা আবার রক্তে ফেরত যাবে, পানিটা আবার হিমোলিম্পে আবার ফেরত আসবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের কি বোঝা যাচ্ছে কিনা, নাকি আমি আরও বড় করে আঁকবো? ঠিক আছে, এই চিত্রগুলো, এই জিনিসটাকে, বিক্রিয়াটাকে বোঝা যাচ্ছে, নাকি আমি আর একটু বড় করে আঁকবো? অর্থাৎ এই নালীটাকে তোমাদেরকে যদি একটু বড় করে আবার একটু এঁকে দেখাই, সেটা হচ্ছে ধরো, হ্যাঁ, এটা যদি এরকম করে আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে এদিক দিয়ে কি ডুববে? এদিক দিয়ে ডুববে হচ্ছে পটাশিয়াম ইউরেট। আর কি ডুববে? আর ডুববে হচ্ছে পানি। আর কি ডুববে? কার্বন ডাইঅক্সাইড। তো দেখো পটাশিয়াম ইউরেট, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই তিনে মিলে একটা বিক্রিয়া হবে। বিক্রিয়া হবে পটাশিয়াম ইউরেট থেকে তৈরি হবে পটাশিয়াম বাইকার্বনেট। তারপর হচ্ছে পানিটা পানির মতোই থাকবে। আর হচ্ছে এখান থেকে এই যে ইউরেটটা আছে, এখান থেকে তৈরি হবে ইউরিক অ্যাসিড। তোমাকে এই জিনিসটা মুখস্থ করতে হবে। তাহলে আমরা যদি দেখি কী কী তৈরি হচ্ছে এখানে, একটু খেয়াল করো কী কী তৈরি হচ্ছে। দেখো কী কী তৈরি হচ্ছে। ইউ দিয়ে আমরা কি বলতেছি? পটাশিয়াম ইউরেট, তো বললাম তোমাদেরকে পটাশিয়াম ইউরেট, ইউরেট, ঠিক আছে? তারপরে ডাব্লিউ দিয়ে আমরা বুঝাচ্ছি পানি। তারপরে কার্বন ডাইঅক্সাইডটা কার্বন ডাইঅক্সাইড। আর পিবি দিয়ে আমরা বলতেছি, পিবি দিয়ে আমরা বুঝতেছি পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট। তারপর হচ্ছে আমরা ইউএ দিয়ে বুঝতেছি আমরা ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ইউএ দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসগুলো আমরা বুঝতেছি কিনা একটু খেয়াল করো। তাহলে দেখো পটাশিয়াম ইউরেট, পানি, কার্বন ডাইঅক্সাইড, এই তিনটা মিলিয়ে বিক্রিয়া করে শব্দার্থের মতো শিখবা। পটাশিয়াম ইউরেট থেকে হবে পটাশিয়াম বাইকার্বনেট, ওয়াটারটা ওয়াটারের মতোই থাকবে। আর এখানে একটা জিনিস তৈরি হবে, যেহেতু ইউরেট আছে এখান থেকে ইউরিক অ্যাসিড তৈরি হবে। তো দেখো এই ইউরিক অ্যাসিডটা কী করবে? একমাত্র ইউরিক অ্যাসিডটাই কিন্তু মলের সাথে বাইরে বেরিয়ে যাবে। আর পানি আর পটাশিয়াম বাইকার্বনেট, পানি আর পটাশিয়াম বাইকার্বনেট এইগুলো আবার হিমোলিম্পের মধ্যে ফিরে আসবে। পটাশিয়াম বাইকার্বনেট আবার কি? এই দুটো জিনিস আবার ফেরত আসবে। তো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু খেয়াল করো। লিখে আছে পটাশিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, এ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু বলো। তো জিনিসটা হচ্ছে যে একটু খেয়াল করতে হবে যে এই তিনটা জিনিস ডুববে। এইগুলো আমি যদি চিহ্নটা একটু মোটা করে দিই, আবার এইগুলো ডুবতেছে, এইগুলো ডুবতেছে, এইগুলো ডুবতেছে, এই তিনটা বিক্রিয়া করে আবার এই জিনিসগুলো তৈরি হচ্ছে। এইটার মধ্যে আবার পটাশিয়াম বাইকার্বনেটটা আবার বের হয়ে যাবে, পানিটাও আবার কী হয়ে যাবে? বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পটাশিয়াম বাইকার্বনেটটা আবার হিমোলিম্পে বের হয়ে যাবে, পানিটা বের হয়ে যাবে। আলটিমেটলি এখানে থাকতেছে কোনটা? একমাত্র ওই যে ইউরিক অ্যাসিড, ওই ইউরিক অ্যাসিডটা মলের সাথে বেরোয়, কারণ এটি তো আমাদের রেচন দ্রব্য, হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আশা করি এই জায়গাটা আমাদের মোটামুটি ক্লিয়ার। অর্থাৎ পটাশিয়াম ইউরেট, পানি, কার্বন ডাইঅক্সাইড, এই তিনটা জিনিস ডুববে। তারপর পটাশিয়াম বাইকার্বনেট, পানি এবং কি ইউরিক অ্যাসিড, এটা আবার
এই জিনিসগুলো তৈরি হবে, এটার মধ্যে এই দুইটা জিনিস আবার বের হয়ে যাবে আর একটা জিনিস আবার থাকবে। এখন কথা হচ্ছে যে স্যার এখানে পানি নিশ্চয়ন কেন, পানিটা লাগে নাই না, পানি বিক্রিয়া করে আবার পানিটা রয়ে গেছে। হ্যাঁ, ওকে, তো আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। আমরা এখন এটা হচ্ছে রেচন, এটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ বা মালপিজিয়ান নালিকাটা কিভাবে কাজ করে। তো আমরা এই জিনিসগুলো একটু করে খেয়াল করি। এটা হচ্ছে রেচন প্রক্রিয়া। হ্যাঁ, আমরা এখন যেটা লিখলাম এটা কি লিখলাম, রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়াটা আমরা এইভাবে এক্সপ্লেন করব, আমি যেভাবে এখন বলতেছি এইভাবে তোমরা একটু লিখবা। যে একটু খেয়াল করো যে হিমোলিম থেকে আমি যে কথাটা বলতেছি এটা এইভাবে একটু বুঝো, তোমার মতো করে তুমি লিখতে পারবা। তুমি লিখবা যে হিমোলিম থেকে পটাশিয়াম ইউরেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি শোষিত হয় মালপিজিয়ান নালিকার ভিতরে। ভালো করে খেয়াল করো, অথবা এভাবেও বলতে পারো যে মালপিজিয়ান নালিকা হিমোলিম থেকে পটাশিয়াম ইউরেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে। ঠিক আছে, তারপর মালপিজিয়ান নালিকার ভেতরে এই তিনটা জিনিস বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট, পানি এবং ইউরিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, এটা বললাম। তারপর এখানে আবার বলবা যে এই যে পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি হিমোলিম্ফ দ্বারা আবার পুনঃশোষিত হয়। হিমোলিম্ফ আবার এদেরকে আবার শোষণ করে নিয়ে নিচ্ছে, পানি এবং পটাশিয়াম বাইকার্বনেটকে আবার পুনঃশোষিত হচ্ছে। এবং ইউরিক অ্যাসিডটা পৌষ্টিক নালীতে প্রবেশ করে এবং মদের সাথে বাইরে নিষ্কাশিত হয়। সিম্পল। তা আমি যদি পুরো জিনিসটা লাস্টবার আমি যদি বলি, এই যে রেচন প্রক্রিয়াটা এটা তো আমি চিত্র দিয়ে বুঝেছি, তুমি এক্সপ্লেনেশনটা এভাবে করবা। সেটা হচ্ছে যে মালপিজিয়ান নালিকাগুলো হিমোলিম থেকে পটাশিয়াম ইউরেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে শোষণ করে, এই তিনটা জিনিসকে শোষণ করে। এবং পটাশিয়াম ইউরেট, ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করার পর এই তিনটা জিনিস বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট, ওয়াটার এবং ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়। এখন এইগুলোর মধ্যে পটাশিয়াম বাইকার্বনেট এবং ওয়াটার আবার কি হয়, হিমোলিম্ফে ফেরত আসে। তখন ইউরিক অ্যাসিডটা মদের পৌষ্টিক নালীতে প্রবেশ করে মদের সাথে বাইরে নিষ্কাশিত হয়। তো এটা তোমরা এইভাবে তোমরা এক্সপ্লেনেশনটা করবা। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে মূল কথা হচ্ছে যে ইউরিক অ্যাসিডটাই হচ্ছে এদের বর্জ্য, ইউরিক অ্যাসিডটা হচ্ছে মূল বর্জ্য, এটা নাইট্রোজেন গঠিত। এখন তোমাকে যদি বলি, তুমি আমাকে বলো পটাশিয়াম কার্বনেট কি, পটাশিয়াম বাইকার্বনেটের সংখ্যাটা হচ্ছে এরকম, পটাশিয়াম বাইকার্বনেট। তো পটাশিয়াম বাইকার্বনেটে কোনো ধরনের নাইট্রোজেন আছে? তো পটাশিয়াম বাইকার্বনেটে তো কোনো তো নাইট্রোজেন নাই। তো যেহেতু এটার মধ্যে নাইট্রোজেন নাই, সুতরাং আমরা বলতে পারি এটা কোনো বর্জ্য পদার্থ না। কেমিস্ট্রিতে ন্যূনতম কেমিস্ট্রি তো জানতে হবে, তো একটু কেমিস্ট্রি জানলেই তো এটা বোঝা যায় যে এটা আমাদের যদি নাইট্রোজেন নেই, এটা বর্জ্য পদার্থ না, এই জন্য এটা আবার ফেরত যায়। হ্যাঁ, আর পানি তো পানি, এটার মধ্যে তো নাইট্রোজেন নেই, এই জন্য এটা আবার ফেরত আসে। একমাত্র এই ইউরিক অ্যাসিড, তোমাদেরকে তো আমি আবারও আগেই বলছিলাম যে একমাত্র ইউরিক অ্যাসিডটাই হচ্ছে কি, একমাত্র ইউরিক অ্যাসিডটা হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। ঠিক আছে ওদের। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে দিই। আমরা এখানে বলছিলাম যে আনুষঙ্গিক কিছু বর্জ্য পদার্থ আছে, একটু খেয়াল করো। তাহলে দেখো, প্রথম থেকে যদি আমি বলি যে 1 নাম্বার মানে অতিরিক্ত রেচন অঙ্গগুলো কি কি আছে। অতিরিক্ত রেচন অঙ্গ, অতিরিক্ত রেচন অঙ্গ। ঠিক আছে, তো অতিরিক্ত রেচন অঙ্গ কি কি আছে একটু খেয়াল করি। 1 নাম্বার যদি আমি বলি, একটু ভালো করে বুঝো, সেটা হচ্ছে ইউরেট কোষ, ইউরেট কোষ। ঠিক আছে। 2 নাম্বার ইউরিকোজ গ্রন্থি, ইউরিকোজ গ্রন্থি, ইউরিকোজ গ্রন্থি। 3 নাম্বার আমি কি বলছিলাম যে হ্যাঁ কিউটিকল বলছিলাম, তারপর আরেকটা হচ্ছে, আচ্ছা আমি কিউটিকলটা 4 নম্বরে বলছিলাম, কিউটিকল, কিউটিকল। আরেকটা কি বলছিলাম, ইউরেট কোষ, ইউরিকোজ গ্রন্থি, তারপর হচ্ছে নেফ্রোসাইট। হ্যাঁ, নেফ্রোসাইট, নেফ্রোসাইট, এই 4টা। হ্যাঁ, এই 4টা, এগুলো হচ্ছে অতিরিক্ত রেচন অঙ্গ। এগুলো আমরা এক লাইন করে পড়বো, এখানে তেমন কোনো পড়া নাই। আমি যদি বলি যে ইউরেট কোষটা, দেখো আমাদের শরীরে কীরকম
কিছু কোষ থাকে, এখানে তোমাদের বই এখানে বলছে যে কিছু কোষ আছে যেগুলো ফ্যাট সেল, ফ্যাট কোষ বা চর্বি কোষ থাকে এদের শরীরে, কিছু চর্বি কোষ বা কি খেয়াল করো, চর্বি কোষ বা ফ্যাট বডি বা চর্বি কোষ। দেখো ফ্যাট বডি, এটাকে ফ্যাট বডি, চর্বি কোষ বা ফ্যাট বডি কি জমা রাখে? ফ্যাট বডি বলে কিছু কোষ থাকে, চর্বি কোষ বলে কিছু কোষ থাকে, বা ফ্যাট বডি, চর্বি কোষ বা ফ্যাট বডি বলে কিছু অংশ থাকে, যেগুলো কি করে থাকে, যেগুলো প্রধানত শর্করা, আমিষ ও স্নেহ জাতীয়, যেগুলো শর্করা, আমিষ ফ্যাট বডিগুলো, হ্যাঁ চর্বি কোষ বা ফ্যাট বডিগুলো শর্করা আমিষ ও চর্বিকে জমা রাখে, চর্বিকে পরিবর্তিত রূপে জমা রাখে, পরিবর্তিত রূপে জমা রাখে। ঠিক তেমনি, ঠিক ওই রকম এটা তো নর্মালি এটা আমাদেরও আছে, কিন্তু তো কিছু চর্বি কোষ খেয়াল করো, কিছু চর্বি কোষ বা ফ্যাট বডি কি করে রাখে? শর্করা, আমিষ ও চর্বিকে পরিবর্তিত রূপে জমা রাখে, এটা যেমন আমাদের জানি। ঠিক ওই রকমই কিছু ইউরেট কোষ আছে, এরকম কিছু ইউরেট কোষ, ঠিক এরকম ইউরেট কোষগুলো কি করে? হ্যাঁ ইউরেট কোষগুলো আজীবন এটার মধ্যে কি জমা রাখবে? আজীবন ওই ইউরিক অ্যাসিডগুলোকে জমায়ে রাখবে। হ্যাঁ ইউরিক অ্যাসিডকে জমা রাখে, ইউরিক অ্যাসিডকে জমা রাখে। ঠিক আছে, তো আমরা আশা করি বুঝতে পারছি। দেখো তো চর্বি কোষ বা ফ্যাট বডিগুলো যেমন শর্করা, আমিষ, চর্বিকে পরিবর্তিত জমা রাখে, ঠিক এরকমভাবে ইউরেট কোষগুলো ইউরিক অ্যাসিডকে জমা রাখতে পারে। তো সিম্পল, এটা হচ্ছে আমাদের একটা। তারপর হচ্ছে ইউরিকোজ গ্রন্থি। এখন হচ্ছে ইউরিকোজ গ্রন্থি শুধুমাত্র পুরুষদের থাকবে। তাহলে পুরুষ ঘাসফড়িংয়ের খেয়াল করো, যে পুরুষ ঘাসফড়িংয়ের একটা গ্রন্থি আছে, মাশরুম গ্রন্থি। পুরুষ ঘাসফড়িংয়ের একটা মাশরুম বলে একটা গ্রন্থি আছে। আমরা যখন প্রজননটা পড়ব, ঘাসফড়িংয়ের প্রজনন পর্ব যখন তখন জানতে পারবো যে পুরুষ ঘাসফড়িংয়ের মাশরুম গ্রন্থিতে অবস্থিত ইউরিকোজ গ্রন্থি কি করবে? ইউরিকোজ গ্রন্থি কি করবে? ওই রেচন পদার্থগুলোকে কি করবে? অপসারণ করবে। হ্যাঁ ইউরিকোজ গ্রন্থিকে গ্রহণ করবে, জমা রাখবে। ইউরিকোজ গ্রন্থি ইউরিক অ্যাসিডকে জমা রাখে, ইউরিক অ্যাসিডকে জমা রাখে এবং ওরা যখন একটা পুরুষ ঘাসফড়িং যখন মিলন হবে, একটা পুরুষ ঘাসফড়িং যখন স্ত্রী ঘাসফড়িংয়ের সাথে মিলন হবে, তখন বাইরে কি করবে? সে শুক্রাণু ছেড়ে দিবে না, শুক্রাণু বের করে দিবে না। তাহলে খেয়াল করো, তো পুরুষ ঘাসফড়িংয়ের মধ্যে একটা মাশরুম গ্রন্থি আছে, ওই গ্রন্থিটার মধ্যে একটা ইউরিকোজ গ্রন্থি রয়েছে। এখন ওই ইউরিকোজ গ্রন্থিটা ইউরিক অ্যাসিডকে জমা রাখে এবং যখন সে শুক্রাণুটা যখন ত্যাগ করবে, শুক্রাণুর সাথে ইউরিক অ্যাসিডটা বের করে দিবে। এটাই বলছে যে পুরুষ ঘাসফড়িং যখন একটা পুরুষ ঘাসফড়িং স্ত্রী ঘাসফড়িংয়ের সাথে মিলন হবে, মানে কি? এটাকে সঙ্গম বলা হয়। তো দেখো সঙ্গমের সময় কি করবে? হ্যাঁ শুক্রাণুর সাথে বাইরে বের করে দিবে, শুক্রাণুর সাথে ত্যাগ করে। ঠিক আছে, ওকে, এটা আমরা বুঝবো। তারপর হচ্ছে নেফ্রোসাইট। তাহলে নেফ্রোসাইটটা কি? নেফ্রোসাইট হচ্ছে এই ধরনের কিছু, ভালো করে খেয়াল করো, ওদের নেফ্রোসাইটগুলো কোথায় থাকে? পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে আমরা কি পড়ছিলাম? এরকম এদের হৃদযন্ত্র পড়ছিলাম না? হ্যাঁ, তো দেখো পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে এরকম একটা হৃদযন্ত্র থাকে এদের, তাই না? মনে আছে? এরকম একটা হৃদযন্ত্র থাকে। তো দেখো হৃদযন্ত্রের উভয় পাশে কিছু নেফ্রোসাইট নামক কিছু কোষ থাকবে। হৃদযন্ত্রের কি পার্শ্বদেশে, এই পাশে আর এই পাশে, হৃদযন্ত্রের পার্শ্বদেশে কি থাকবে? কিছু নেফ্রোসাইট নামক কিছু কোষ থাকবে। এগুলো কি করবে? পার্শ্বদেশে নেফ্রোসাইট নামক কিছু কোষ থাকবে, এগুলো রক্তের মাধ্যমে বাইরে নিষ্কাশন করে, এগুলো রেচন দ্রব্যকে রক্তের মাধ্যমে বাইরে নিষ্কাশন করে। ওরা কিভাবে করবে? এগুলো হচ্ছে নেফ্রোসাইট কোষ। এগুলো কি কোষ? এগুলো হচ্ছে নেফ্রোসাইট কোষ।
এগুলো হচ্ছে নেফ্রোসাইট কোষ। এগুলো কি কোষ? নেফ্রোসাইট কোষ। তারা কি করবে? বাইরে থেকে রেচন দ্রব্য গ্রহণ করবে। তো বাইরে থেকে রেচন দ্রব্য গ্রহণ করে রক্তের মাধ্যমে এরা বাইরে বের করবে, নিষ্কাশন করবে কোনোভাবে। আগে রক্তটার মধ্যে নিয়ে রক্তের মধ্যে নিয়ে আসবে আর কি, রক্তের মধ্যে পরিবাহিত করে এক পর্যায়ে এই জিনিসটা তোমাদেরকে, এটা একটা জটিল, জাস্ট এতটুকু ওরা বলছে, তুমি জাস্ট এটা মনে রাখবা। নেফ্রোসাইট নামক কিছু কোষ থাকবে, কোথায় থাকবে? হৃদযন্ত্রের উভয় পাশে। হৃদযন্ত্রের উভয় পাশে কিছু নেফ্রোসাইট নামক কোষ থাকবে। ওই কোষগুলো কাকে গ্রহণ করবে? বলো, রেচন দ্রব্যকে সংগ্রহ করে রক্তের মাধ্যমে নিষ্কাশন করে। জাস্ট এখন রক্তের মাধ্যমে কীভাবে নিষ্কাশন, এই পুরো প্রক্রিয়াটা দরকার নেই, জাস্ট একটা লাইন তোমরা একটু জেনে রাখো। আমি তোমাকে বলতেছি যে হৃদযন্ত্রের উভয় পার্শ্বদেশে অবস্থিত এই নেফ্রোসাইটগুলো কোথায়? হৃদযন্ত্রের পার্শ্বদেশে অবস্থিত। হৃদযন্ত্রের পার্শ্বদেশে অবস্থিত। তো এই নেফ্রোসাইটগুলো কোথায় অবস্থিত? হৃদযন্ত্রের পার্শ্বদেশে অবস্থিত, মনে থাকবে, পার্শ্বদিতে অবস্থিত। এবং এরা রক্ত থেকে এরা কি করবে? হৃদযন্ত্রের পার্শ্বদেশে অবস্থিত, এবং এরা রেচন দ্রব্য সংগ্রহ করে রক্তের মাধ্যমে নিষ্কাশন করে। এবং এরা রেচন দ্রব্য সংগ্রহ করে কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে নিষ্কাশন করে। ঠিক আছে, নিষ্কাশন করে। তারপর আমরা যদি আসি যে কিউটিকলের কাজ কি? দেখো, ঘাস ফড়িংয়ের একটা আবরণ আছে না, শক্ত আবরণ। ঘাস ফড়িংয়ের কিন্তু একটা শক্ত আবরণ আছে। দেখো, এই শক্ত আবরণ ঘাস ফড়িংয়ের হোক, চিংড়ি মাছের যে খোলকটাকে কিন্তু কিউটিকল বলা হয়, তাই না? এখন কথা হচ্ছে, এদের হিমোসিলের মধ্যে অসংখ্য অ্যামিবোসাইট কোষ থাকবে। কিছু অ্যামিবোসাইট কোষ থাকবে, এরকম অ্যামিবার মতো কিছু কোষ থাকবে। এই অ্যামিবার মতো কোষগুলো কি করবে? অ্যামিবার মতো কিছুগুলো রেচন পদার্থকে সংগ্রহ করে কার নিচে গিয়ে জমা হবে? রেচন দ্রব্যগুলো সংগ্রহ করে সে কিউটিকলের নিচে আসা জায়গা নিবে। রেচন পদার্থগুলো সংগ্রহ করে কিউটিকলের নিচে আসা জমা হবে। রেচন দ্রব্য সংগ্রহ করে কোথায় গিয়ে জমা হবে? কিউটিকলের নিচে গিয়ে জমা হবে। তো ঘাস ফড়িং যখন কিউটিকলগুলোকে চেঞ্জ করবে, কিউটিকল যখন মোচন করবে, একটা কিউটিকল যখন পাল্টাবে, তখনগুলো ওই যে এই অ্যামিবোসাইট কোষগুলো কিন্তু কী হয়ে যায়? এখান থেকে সরে যায় বা দেহ থেকে বাইরে হয়ে যায়। তো আমি আবারও বলতেছি, খেয়াল করো, ঘাস ফড়িংয়ের দেহের ভিতরে অ্যামিবোসাইট নামক অসংখ্য কোষ থাকবে। কি থাকবে? অ্যামিবোসাইট। তো ওই অ্যামিবোসাইট কোষগুলো কি করে? বিভিন্ন ধরনের ভাসমান অ্যামিবোসাইট, এরা এক জায়গা থেকে ভাসতে চলতে পারে। তো এই ভাসমান অ্যামিবোসাইটগুলো কি করবে? রেচন দ্রব্য সংগ্রহ করে কিউটিকলের নিচে এসে জমা হবে। কিউটিকলটা যখন পাল্টাবে তখন এইগুলোও কিন্তু পাল্টায়। তো তোমরা বলতে পারো যে স্যার, তো এখানে কিউটিকলের কথা কেন বলছেন, এখানে অ্যামিবোসাইটের কথা বলা হয় না কেন? হ্যাঁ, আমরা এখানে বইয়ে যেভাবে আছে ওইটা বলতেছি। এখানে মূলত কাজটা যদিও অ্যামিবোসাইট করতেছে, কিন্তু আসলে একা না, অ্যামিবোসাইট আর কিউটিকল মিলেই কিন্তু হচ্ছে। তো আমরা মূলত হেডলাইনটা দেওয়া হয়েছে বইয়ে, কিউটিকল কীভাবে কার সাহায্যে কাজ করবে? কিউটিকল কাজ করে অ্যামিবোসাইটের মাধ্যমে। তাহলে অ্যামিবোসাইটের রেচন দ্রব্যটাকে সংগ্রহ করে কিউটিকলের নিচে এসে জমা হবে। তখন কিউটিকল যখন চেঞ্জ করবে, অ্যামিবোসাইটগুলো বাইরে বের হয়ে যাবে রেচন দ্রব্য নিয়ে। তো আমরা এই জিনিসটা একটু খেয়াল করি। আমরা বলবো যে এদের হিমোলিম্পে ভাসমান কি থাকবে বলো? এদের হিমোলিম্পে ভাসমান অ্যামিবোসাইট থাকে। এদের হিমোলিম্পে কি? ভাসমান অ্যামিবোসাইট থাকে, যা রেচন দ্রব্য সংগ্রহ করে বাইরে থেকে একটা আওয়াজ হচ্ছে। রেচন দ্রব্য সংগ্রহ করে কিউটিকলের নিচে এসে জমা হয়। এবং কিউটিকল পরিবর্তনের সময় এগুলো বাইরে নিষ্কাশিত হয়। আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু দেখো।
আমাদের কিন্তু রেচনতন্ত্রটা কিন্তু শেষ। গাছফড়িংয়ের রেচনতন্ত্র বলতে যে টপিকটা, সেটা আমাদের শেষ। আশা করি সবার ক্লিয়ার, শুরু থেকে দিশো না, তো এটা সুন্দর করে নোট করে একটু রিভাইজ দিয়ে ফেলবা, ঠিক আছে? আর একটা কথা এটা তোমাদেরকে একটু বলি নিই, একটু করে বলি, যে আমরা তো এখানে পড়ছি মালপিজিয়ান নালিকা। আচ্ছা, এই জিনিসটা একটু বলেই দিই। হ্যাঁ, এটা তো আমরা বললাম যে মালপিজিয়ান নালিকা পড়লাম, একটু করে খেয়াল করো। আমরা এখন একটা জিনিস, আমাদের দেহের ভিতরে কিন্তু একটা বিষয় আছে, এটা হচ্ছে যে আমাদের বৃক্কের মধ্যে মালপিজিয়ান বডি আছে। কারণ তোমরা বৃক্ক অনেক দিন হয়েছে, তোমরা বৃক্কটা পড়ছো, একটু খেয়াল করো। বৃক্কটা পড়ছো তো অনেক দিন হয়েছে, যেমন মনে করো ক্লাস 10-এ পড়ছো, এরকম একটা অংশ ছিল না, এরকম কাপের মতো একটা অংশ ছিল না? হ্যাঁ, এরকম একটা অংশ ছিল, তাই না? এটার মধ্যে ছিল, তারপরে এখানে কতগুলো প্যাঁচানো অংশ ছিল, এটাকে আমরা কি বলে থাকি? গ্লোমেরুলাস। হ্যাঁ, এই যে দেখো, তাহলে দেখো আমাদের দেহের ভিতরে একটা অংশ থাকে এরকম, এই যে কি থাকবে আমাদের বৃক্কটার মধ্যে, আমাদের কিডনিতে নেফ্রন থাকে না? নেফ্রনের এই অংশটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। এটাকে কি বলা হয়? বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল, তাই না? বোমেন্স ক্যাপসুল বলা হয়। আবার দেখো, আবার এই অংশটাকে বলা হয় গ্লোমেরুলাস। কি বলা হয়? গ্লোমেরুলাস। তো এই বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস, এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, আর এটা হচ্ছে গ্লোমেরুলাস। এই দুইটাকে মিলে বলা হয় মালপিজিয়ান বডি। এটাকে কি বলা হয়? মালপিজিয়ান বডি। এটা আমাদের শরীরের কথা বলতেছি, মালপিজিয়ান বডি। আর ওদের মধ্যে কি আছে? মালপিজিয়ান গাছফড়িংয়ের কি আছে? মালপিজিয়ান নালিকা। তো দেখো, একটু খেয়াল করো, এদের মধ্যে আছে কি? মালপিজিয়ান নালিকা। তো এইটা আর এইটা, এই দুইটার মধ্যে একটু পার্থক্য খেয়াল করো। তাহলে মালপিজিয়ান নালিকা কি? মালপিজিয়ান নালিকা এবং মালপিজিয়ান বডিটার পার্থক্য কি? মালপিজিয়ান নালিকার মধ্যে কি আছে? মালপিজিয়ান নালিকার মধ্যে আছে বৃত্তিপর্দা, এপিথেলিয়াম, ব্রাশ বর্ডার। বৃত্তিপর্দা, এই যে বৃত্তিপর্দা আছে, ভিতরে এপিথেলিয়াম আছে, হ্যাঁ, এপিথেলিয়াম আছে, আর কি আছে? ব্রাশ বর্ডার আছে। তাহলে বৃত্তিপর্দা, এপিথেলিয়াম, ব্রাশ বর্ডার দিয়েই কি তৈরি হয়েছে? মালপিজিয়ান নালিকাটা তৈরি হয়েছে, তাই না? কিন্তু এখানে মালপিজিয়ান বডিটা কি দিয়ে তৈরি? মালপিজিয়ান বডিটা দুইটা অংশ দিয়ে তৈরি, একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল দিয়ে তৈরি, আর একটা হচ্ছে গ্লোমেরুলাস দিয়ে তৈরি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে আমরা বলতে পারবো এই জিনিসগুলো, দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করবা। মালপিজিয়ান বডিটা কি, মালপিজিয়ান নালিকাটা কি। তো এইটা হচ্ছে তোমাদের মূল পার্থক্য। তারপরে এখানে ধরেন আমাদের শরীরে 20 লক্ষ নেফ্রন থাকতে পারে। তো 20 লক্ষ নেফ্রনের মধ্যে 20 লক্ষ মালপিজিয়ান বডি থাকবে। প্রত্যেকটা নেফ্রনেই তো মালপিজিয়ান বডি থাকবে। তো আমরা ক্লাস 10-এ পড়ে আসছি, আমাদের প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তো আমি 10 লক্ষ ধরি, তো দুইটা বৃক্কের মধ্যে মোট 20 লক্ষ নেফ্রন, প্রায় একটা বৃক্কে 10 লক্ষ নেফ্রন আর একটা বৃক্কে 10 লক্ষ নেফ্রন যদি ধরি, তো দুইটা বৃক্কে মোট 20 লক্ষ নেফ্রন থাকবে। তো 20 লক্ষ নেফ্রনের মধ্যে 20 লক্ষ মালপিজিয়ান বডি থাকবে। আমি যদি 20 লক্ষ মানুষের 20 লক্ষ নাক হবে না? ঠিক আছে না? এরকম আমি যদি বলি যে 20 লক্ষ নেফ্রনের মধ্যে 20 লক্ষ মালপিজিয়ান বডি থাকবে, তো এটার সংখ্যাটা হচ্ছে 20 লক্ষ। আর একটা ঘাসফড়িংয়ের মধ্যে মালপিজিয়ান নালিকা থাকতে পারে প্রায় 100টির মতো, ঠিক আছে? তো এই জিনিসগুলো বলবো আর কি। এটা আমি তোমাদের বইয়ে যেটা পার্থক্য আছে, এই পার্থক্যটা একটু রিডিং দিবা জাস্ট। এগুলো আমরা মালপিজিয়ান নালিকাতে যা যা পড়ার সবই পড়ছি। আমরা এই জিনিসগুলো আমরা আবার কোথায় গিয়ে পড়বো? আমরা যখন মানব দেহ পড়বো তখন এখানে পড়বো। জাস্ট এখানে আমরা একটু পার্থক্য আকারে পড়ে নিব যেখানে কী কী আছে, যদি ওগুলো পড়ানো হয়েছে তোমাদেরকে। এই যে ওই যে দেখো, এটা যদি মালপিজিয়ান বডিটা না, এটা তো মালপিজিয়ান বডি। তো মালপিজিয়ান বডির একটা প্রান্ত কার সাথে যুক্ত? মালপিজিয়ান বডির একটা প্রান্ত যুক্ত হচ্ছে, হ্যাঁ, প্রক্সিমাল প্যাচানো নালিকা, মনে আছে? নিকটবর্তী প্যাচানো নালিকার সাথে। তো এটা তো নিকটবর্তী, বোমেন্স ক্যাপসুল তো এই পর্যন্ত। তো এই যে নালিটা দেখতেছো তোমরা, এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, কিন্তু এই নালিটা কি? নিকটবর্তী প্যাচানো নালিকা। তো এটা হচ্ছে নিকটবর্তী প্যাচানো নালিকা। তা আমরা বলতে পারি এটা হচ্ছে নিকটবর্তী প্যাচানো নালিকা, যেটা কি ইংলিশে আমরা বলি নালিকা। আমরা এটাকে ইংলিশে বলি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। হ্যাঁ, আচ্ছা, আমি সংকেতটা বলি প্রক্সিমাল প্যাচানো নালিকা, ঠিক আছে? তো
তো পেঁচানো নালিকা, এটা আমরা বৃক্ক পড়লে আমাদের আরও ক্লিয়ার হবে। এখনও যদি কোনো কনফিউশন থাকে এগুলো দরকার নেই কনফিউশন রাখার, এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটাকে আমরা বলবো নিকটবর্তী প্যাচ। তো এই পর্যন্ত এটা হচ্ছে কি, এটা হচ্ছে মালপিজিয়ান বডি। তো মালপিজিয়ান বডিটার এক প্রান্ত কার সাথে যুক্ত, মালপিজিয়ান বডি এক প্রান্ত কার সাথে যুক্ত, নিকটবর্তী নালিকার সাথে। তো এতটুকু হচ্ছে মালপিজিয়ান বডি, হ্যাঁ, তাহলে এতটুকু হচ্ছে কি মালপিজিয়ান বডি। তাহলে এই মালপিজিয়ান বডিটা এক প্রান্তে কার সাথে যুক্ত, নিকটবর্তী প্যাঁচানো নালিকার সাথে যুক্ত। এই বডিটা এই নালিকার সাথে যুক্ত। আর এক প্রান্ত কার সাথে যুক্ত, এগুলো তো গ্লোমেরুলাস না, এটা যুক্ত হচ্ছে রক্তনালীর সাথে। এগুলো হচ্ছে রক্তনালী। এগুলো কি নালী, যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে কিন্তু রক্তনালী। তো এই পর্যন্ত হচ্ছে মালপিজিয়ান বডিটা, এই পর্যন্ত কি, এই পর্যন্ত মালপিজিয়ান বডি, যার এই মালপিজিয়ান বডিটার এক প্রান্তে নিকটবর্তী প্যাঁচানো নালিকার সাথে যুক্ত, আর এক প্রান্তে এগুলো কি রক্তনালীর সাথে যুক্ত। এটাই তোমাদের বইয়ে বলছে। তো তোমাদের বইয়ে এগুলোই বলছে যে এতটুকু যদি মালপিজিয়ান বডি হয় তার মধ্যে দুইটা অংশ, এতটুকু অংশ হচ্ছে বোমেন্স ক্যাপসুল আর এইটা হচ্ছে কি গ্লোমেরুলাস। তাহলে এই যে বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস কলা মালপিজিয়ান বডি। তো এটা হচ্ছে এতটুকু মালপিজিয়ান বডি। এই মালপিজিয়ান বডিটার এক প্রান্তে নিকটবর্তী প্যাঁচানো নালিকার সাথে যুক্ত, আর এক প্রান্ত রক্তনালীগুলোর সাথে যুক্ত। এগুলো রক্তনালী, ঠিক আছে। তো এই নোটটা এগুলো চিত্রটা এক পাশে একটু এঁকে রাখতে পারো, তোমরা পার্থক্যটা চাইলে একটু নোট করে রাখতে পারো, হ্যাঁ, কারণ তোমরা তো নোটটাই ফলো করবা। তোমরা এখানে নোটগুলো একটু এখান থেকে পার্থক্য আকারে আমি যেগুলো বলছি আর কি, হয়তো বা লিখে দিতে গেলে আমার একটু সময় যাবে, কারণ সুন্দর করে যে কথাগুলো বলছি আমি এই কথাগুলো বইয়ের পার্থক্য আকারে দেওয়া আছে, ঠিক আছে।